দেখা যাচ্ছে। তো আজকে আমরা আর কি শুরু করি ত্রিকোণমিতিটা দিয়ে। তো ত্রিকোণমিতি মেইনলি যে জিনিসটা হচ্ছে, ত্রিকোণমিতি বলতে তিন কোণের পরিমাপটাকে বোঝায়। অর্থাৎ এই যে ধরো একটা ত্রিভুজ, ত্রিকোণমিতি মেইনলি তোমার সমকোণী ত্রিভুজের সাথে আর কি সম্পর্কগুলো। ত্রিকোণমিতি কখনো তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কখনো খাটবে না, বুঝছো? ত্রিকোণমিতিটা মেইনলি তোমার এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আর কি খাটবে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা তো জানি সেটা, যে কোনো একটা ত্রিভুজে যদি কোনো একটা কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের যে অন্যান্য ত্রিভুজের যেমন বাহুগুলো আছে, অন্যান্য ত্রিভুজের বাহুগুলোর কিন্তু কোনো নাম দেওয়া নেই। যেমন এটা ধরো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই সূক্ষ্মকোণী ত্রিভুজে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, কিন্তু এইগুলোর আলাদা করে কোনো নাম দেওয়া নেই। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এই এটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এগুলোর কিন্তু আলাদা কোনো নাম দেওয়া নেই। অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে এটা তো আমরা জানি, যে কোনো একটা ত্রিভুজের প্রতিটা কোণের মান যদি 90 ডিগ্রি থেকে কম হলে সূক্ষ্মকোণী, 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট হলে সেটাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। কিন্তু আমাদের এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, এটা ফিক্সড। আর বাকি দুইটা কোণের যোগফল অবশ্যই তাহলে 90 ডিগ্রির মধ্যেই হবে। তাহলে আমি কিন্তু এখানে শুরুতে আর কি ত্রিভুজের কিছু বেসিক আলোচনা করতেছি। তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো আমরা জানি ছোটোবেলা থেকেই, যে 180 ডিগ্রি। তো একটা 90 ডিগ্রি হলে আর বাকি দুইটা কোণ যেটা আছে, বাকি দুইটা কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রির মধ্যেই হবে। অর্থাৎ এটা যদি তখন 60 ডিগ্রি হয়, অর্থাৎ এটা একটা ধরো সমকোণী ত্রিভুজ, এটার মান 90 ডিগ্রি আমরা জানি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি। অথবা এটা যদি তোমার 45 ডিগ্রি হয় এটাও হবে তখন 45 ডিগ্রি। তো টোটাল কোণটার যোগফল আমাদের 180 ডিগ্রি হওয়ার লাগবে। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতিটা হচ্ছে রিলেটেড। তো এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর একটা আলাদা আলাদা করে ফিক্সড নাম আছে। সমকোণী ত্রিভুজের যে বড় বাহুটা আছে সেটাকে বলা হয় অতিভুজ, আর বাকি দুইটাকে ভূমি আর লম্ব বলা হয়। তো আমরা ফার্স্টে শিখব যে অতিভুজ তো আমরা চিনি, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অর্থাৎ তোমার যখনই তুমি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ দেখবা, ধরো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা হচ্ছে তোমার সমকোণ, এই কোণটা যেটা আছে এই কোণটা হচ্ছে সমকোণ। তো এই কোণটা যদি সমকোণ হয়, এই কোণের বিপরীত বাহু কোনটা? অবশ্যই এটা, এই যে এটা হচ্ছে বিপরীত বাহু। তো আমি কি বলছি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে এই জিনিসটা আমার হবে অতিভুজ, ঠিক আছে? এবং এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু কোনটা? যে এটার নাম কি তাহলে? অতিভুজ, অতিভুজ, বুঝছো? আর হচ্ছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো আমি যে এখানে সমকোণ চিহ্ন দিছি, এটার মান 90 ডিগ্রি দিছি আমি। তো এটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? এই যে অবশ্যই এই বাহুটা। তাহলে অতিভুজ আমার এখানে কি হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ হচ্ছে। তাহলে অর্থাৎ যে সমকোণ যে সবসময় যে এভাবেই থাকবে বা এভাবেই থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। সমকোণ এভাবেই থাকতে পারে বা যে কোনোভাবে থাকতে পারে। তো যখন তোমাকে এই চিহ্নটা দিয়ে বা বলে দিবে যে এই কোণটা হচ্ছে তোমার সমকোণ, তো আমরা অতিভুজটা চিনব যেভাবে, যে সমকোণের এই বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে আশা করি আমরা অতিভুজটা বুঝতে পারছি, যে এই সমকোণ থাকবে, সমকোণের বিপরীত বাহু যেটা দেওয়া থাকবে ওটাই হলো অতিভুজ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তাহলে ভূমি আর লম্ব এই দুইটা জিনিস খুবই 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 ইজি একদম। তো শর্টকাট হিসেবে আমি বলে দিই তোমাকে, যে এই যে সমকোণী ত্রিভুজে যে বাকি দুইটা কোণ থাকবে, একটা কোণ যদি দেওয়া থাকে থেটা, ঠিক আছে? তো থেটা কোণের সাথে যে বাহুটা থাকবে, অর্থাৎ এই যে এই থেটা কোণ যেটা আছে,
থেটা কোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটাকে বলা হয় লম্ব, আর বাকি যেটা বাহু পড়ে থাকবে সেটা হচ্ছে ভূমি। বুঝতে পারছি কি? যেমন ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা জানি কি এটা অতিভুজ, অবশ্যই এটা অতিভুজ। তাহলে ধরো এখানে থেটা দেওয়া আছে, তাহলে এই কোণটা কি থেটা। থেটা আমি কি বলছি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা, তাহলে অতিভুজ কি, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, ঠিক আছে। আবার কি বলছি আমি, থেটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে আমরা লম্ব কোণটাকে বলবো, থেটা কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলবো। আগে আমরা ছোটোবেলা ভাবতাম যে হ্যাঁ এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটা সোজা হয়ে আছে, মানে এই বাহুটা দাঁড়া করে আছে, তো এটাকে লম্ব বলে মনে হয়, কিন্তু না, এটা কি লম্ব বলে না। থেটা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে লম্ব, আর বাকি যে বাহুটা পড়ে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। কি বোঝা গেছে? যেমন ধরো এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে থেটা দেওয়া আছে আমার এই যে ঠিক উপরে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি, দেখো সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, থেটা কোণের বিপরীত বাহুটাকে তাহলে বলবো আমরা লম্ব, আর অপর যে বাহুটা থাকবে সেটাকে অবশ্যই ভূমি বলবো, বা এটাকে ইয়াও বলা হয়, এই যে সন্নিহিত বাহু, দেখবা সেম হিসাব, সন্নিহিত বাহুও বলা হয় বা ভূমিও বলা হয়। আর লম্বটাকে বলা হয় হচ্ছে বিপরীত বাহু, মেবি এরকম টাইপের একটা নাম দেখবা বইয়ে, বাট মেইনলি লম্ব আর ভূমি নামেই বেশি বলা হয় আর কি, তো সবগুলোই সেম আর কি। তো তাহলে আমরা সব মিলে কী বুঝলাম, যে যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। এখানে থেটা কোণটা দেওয়া আছে, থেটা কোণের বিপরীত বাহু দেওয়া, মানে যে কোণটা দেওয়া থাকবে যে কোণের সাপেক্ষে হিসাব করতে বলবে, এখানে থেটা কোণের সাপেক্ষে আমরা বলছি, থেটা কোণের সাপেক্ষে, তাহলে থেটা কোণের বিপরীত বাহু কোনটা, এই এটা, তাহলে লম্ব এটা, আর অপর একটা বাহু তাহলে এটা জাস্ট পড়ে থাকতেছে, তাহলে এটা হচ্ছে হবে তখন ভূমি। কি বুঝা গেছে? তো এখানে আমরা এখন প্র্যাকটিস করলে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাওয়া, যে ধরো এখানে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, তো এই বি ত্রিভুজের আমাদের থেটা কোণের সাপেক্ষে হিসাব করতে বলছে, অর্থাৎ এই যে এই কোণটা হচ্ছে থেটা, এই কোণটা থেটা, এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করব, এটা হচ্ছে কি এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করব। তো থেটা কোণের আমাদের দেওয়া আছে যে এটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে আমাদের এই থেটা কোণের সাপেক্ষে যদি হিসাব করতে বলছে, তাহলে অতিভুজ কি, থেটা কোণের সাপেক্ষে বলুক আর আলফা কোণের সাপেক্ষে বলুক, এই চিহ্নটার নাম হচ্ছে আলফা, পরিচিত আছে কি না, অর্থাৎ আলফা এগুলা কোনো ম্যাটার করে না, আলফা বিটা গামা এটার নাম তো নিশ্চয়ই শুনছো, তো এগুলা হচ্ছে একটা এগুলা দ্বারা একটা কোণ প্রকাশ করা হয়, তো এটা অত ম্যাটার করে না, থেটা দোক আর আলফা দোক আর যে কোনো কিছু থাকতে পারে এখানে, ওটা কোনো ম্যাটার করে না। তো এখানে থেটা কোণের সাপেক্ষে তোমার তাহলে অতিভুজ আর আলফা কোণের সাপেক্ষে অতিভুজ তো তোমার সেম থাকবে, কারণ আমরা কি জানি সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় হচ্ছে অতিভুজ, তাহলে এটা সমকোণের বিপরীত বাহু কি এসি, তাহলে অতিভুজ আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা থেটা কোণের সাপেক্ষে অতিভুজ কি লিখবো, এসি। আবার আলফা কোণের সাপেক্ষে অতিভুজ কী হবে আমার, এসি, তাহলে অতিভুজটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের থেটা কোণের সাপেক্ষে ভূমি হিসাব করতে বলছে, তো থেটা কোণ আছে আমার যে এখানে কোণ এ, অর্থাৎ কোণ এ ইজ ইকুয়াল টু থেটা দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি আর লম্ব হিসাব করতে হবে। তো আমি কি বলছি, যে কোণের সাপেক্ষে হিসাব করতে বলবে তার বিপরীত বাহুটাকে বলা হচ্ছে লম্ব, তাহলে থেটা কোণের সাপেক্ষে থেটা কোণের বিপরীত বাহু কি বিসি, তাহলে লম্ব কোণটা হচ্ছে, লম্ব হচ্ছে বিসি, তাহলে থেটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। আর অপর একটা বাহু পড়ে আছে, দেখো আমাদের এসি হিসাব হয়ে গেছে, বিসি হিসাব হয়ে গেছে, তাহলে আর বাকি থাকতেছে কি এবি, তাহলে আমাদের ভূমি কোণটা হচ্ছে এবি। অর্থাৎ তুমি এভাবে মনে রাখতে পারো, থেটা কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব, আর থেটা কোণের সাথে যে বাহুটা থাকে থেটা কোণের সাথে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় ভূমি। তো শুরুর দিকে গোলমাল লাগতে পারে, এই জন্য আমি শর্টকাট বলে দিই, 90 ডিগ্রি যেটা দেওয়া থাকবে 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে, অর্থাৎ এই কোণগুলো কিন্তু সূক্ষ্মকোণ অবশ্যই, কারণ এগুলোর মান অবশ্যই 90 ডিগ্রিতে ছোটো হবে, নাহলে টোটাল ত্রিভুজটার মান 180 ডিগ্রি থেকে বড় হয়ে যেতে পারে। তো তাহলে থেটা কোণের বিপরীত বাহুটাকে বলা হচ্ছে লম্ব বিসি, আর অপর যে বাহুটা আছে সেটাকে বলা হচ্ছে ভূমি,
তখন সেটা হচ্ছে এবি। চলো এবার আলফা কোণের সাপেক্ষে একবার বলার ট্রাই করে দেখি। তাহলে এখানে অতিভুজ তো এসি আমরা আগে থেকে বুঝতে পারছি, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমাদের আলফা কোণের সাপেক্ষে হিসাব করতে বলছে ওখানে, অর্থাৎ এখানে কোণ সিটা হচ্ছে আলফা। তাহলে আমি কী বলছি, যে কোণের সাপেক্ষে হিসাব করতে বলবে তার বিপরীত বাহুটাকে বলা হচ্ছে লম্ব। তাহলে আলফা কোণের বিপরীত বাহু কি, এবি। তাহলে এবিটা হচ্ছে এখানে আমার লম্ব, আর অপর বাহু কি বাকি থাকতেছে আর বিসি। তাহলে ভূমিটা হচ্ছে আমার এখানে বিসি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আমি আরেকবার হিসাব করে দিই। এখানে আমার শুরুতে থেটা কোণের সাপেক্ষে হিসাব করতে বলছে, তো থেটা কোণের সাপেক্ষে আমরা আর বলুক আলফা কোণের সাপেক্ষে বলুক, আমরা যখন অতিভুজটা হিসাব করব তখন হচ্ছে আমরা দেখব যে 90 ডিগ্রি কোথায় আছে, এখানে 90 ডিগ্রি আছে এখানে। তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু কি, এসি। তাহলে অতিভুজ এসি, অতিভুজ এসি, ক্লিয়ার। আর এখানে থেটা কোণের সাপেক্ষে হিসাব করতে বলছে, তো থেটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিসি। থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে আমি কি বলছি, থেটা কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। অর্থাৎ এখানে আমি লিখে দিই যে কোণের সাপেক্ষে হিসাব করতে বলবে সেই কোণের বিপরীতটি হলো লম্ব। তো আমাদের এখানে থেটা কোণের সাপেক্ষে হিসাব করতে বলছে, থেটা কোণের বিপরীত বাহু কি, বিসি। তাহলে আমাদের লম্ব কি হচ্ছে বিসি, আর অপর যে বাহুটা আছে খালি জাস্ট এখানে এসি এবি পড়ে আছে, তো আমাদের ভূমি থাকতেছে তখন এবি। আবার আলফা কোণের সাপেক্ষে যখন আমরা হিসাব করব, তো আলফা কোণের সাপেক্ষে হিসাব করলে আলফা কোণের বিপরীত বাহু কি হচ্ছে আমার এবি। আলফা কোণের বিপরীত বাহু কি এবি, তাহলে বিপরীত বাহুটাকে আমরা কি বলছি, লম্ব বলছি। তাহলে আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবিটা হচ্ছে লম্ব, আর এখানে বিসিটা পড়ে থাকতেছে তখন যখন আলফা কোণের সাপেক্ষে আমি হিসাব করতেছি, তাহলে বিসিটা হচ্ছে তোমার ভূমি। তাহলে আমরা যে ছোটোবেলায় ভাবতাম যে এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, আর এটা সবসময় ভূমি হবে, এটা সবসময় লম্ব হবে, এমনটা কিন্তু না। যদি আমি এই কোণের সাপেক্ষে হিসাব করি, এখানে যদি থেটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে তখন থেটা কোণের বিপরীত বাহু লম্ব। আর যদি এই কোণের সাপেক্ষে হিসাব করা হয় তখন এই কোণের বিপরীত বাহু হবে তখন এটা হবে লম্ব। অর্থাৎ তাহলে আমরা এই জিনিসটা তো বুঝে গেছি যে কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোণের সাপেক্ষে। তো এই জিনিসটা ক্লিয়ার থাকলে ত্রিকোণমিতির মনে করে যে 20% অলরেডি ডান, কারণ এগুলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলা জেনেতে অনেকটা হেল্প করবে। তো এবার আমরা একটু নিচে চলে আসি, দেখা যাচ্ছে না, সরি একটু দুঃখিত। ঠিক আছে। এটা তো খেলতেছে কেন, অ্যাডজাস্ট করে নাও। তো এবার একটু নিচে আসি। তো আমার যে ত্রিকোণমিতি আছে, তো ত্রিকোণমিতির সম্পর্কটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের সাথে। কার সাথে, সমকোণী ত্রিভুজের সাথে। সূক্ষ্মকোণী বা স্থূলকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতির কোনো সম্পর্ক নাই। তো আমাদের ত্রিকোণমিতি যেটা আছে, মনে করো এটা হচ্ছে এবিসি, এটা একটা ত্রিভুজ, এবিসি এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো অবশ্যই সূক্ষ্মকোণ। তো এই ত্রিভুজের যে আমাদের অনুপাতগুলো আছে, এই ত্রিকোণমিতিতে টোটাল 6টা অনুপাত আছে। কয়টা, 6টা। তার মধ্যে মেইন হচ্ছে এই 3টা অনুপাত। এটার নাম হচ্ছে, পুরো নামটা হচ্ছে সাইন, SINE। তো এটাকে হচ্ছে আমাদের যখন লিখি আমরা, তখন আমরা শুধু সাইন লিখি, তখন ইটা বাদ যায়। এটা হচ্ছে কসাইন, যখন আমরা লিখি তখন শুধু কস লিখি। আর এটা হচ্ছে বলা হয় হচ্ছে ট্যানজেন্ট, এটাকে আমরা শুধু ট্যান লিখি। আর এটাকে বলা হচ্ছে কটেনজেন্ট, এটাকে আমরা কট লিখি। এটা সেকেন্ড, এটাকে সেক লিখি। আর এটা হচ্ছে কসেকেন্ড, এটাকে আমরা লিখি কসেক। আশা করি কালকে যে ক্লাসটা দিচ্ছিলাম, তো ওখানে এগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি জাস্ট হালকা করে দেখা দিই। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে
এই যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এটা কিন্তু দুইটা বাহুর অনুপাত নির্দেশ করে, অর্থাৎ সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কসেক থেটা, এগুলো কিন্তু আমার এই যে এবি, বিসি আর এসি, এই যে বাহুগুলো আছে এই বাহুগুলার অনুপাত নির্দেশ করে, অর্থাৎ এই বাহুগুলার সম্পর্ক নির্দেশ করে। এগুলা শুধু মনে করো যে সাইন আছে বা কস আছে, এটার কিন্তু মানে শুধু সাইন কসের কোনো ভ্যালু নাই। তো সাইনের সাথে অবশ্যই একটা থেটা কোণ থাকতেই হবে, কিন্তু তার মানে এটা না যে তোমার সাইন আর থেটা আছে আর সাইন ইন্টু থেটা, অর্থাৎ সাইন আর থেটা কখনোই গুণ হবে না পরস্পর, ঠিক আছে। সাইন থেটা এটা একসাথেই থাকবে হবে, আগে গেলে আরও বুঝতে পারবা। তো আমি জন্য এখানে লিখে দিচ্ছি যে থেটা বাদ দিয়ে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আলাদা কোনো অর্থ মিন করে না, যেমন সাইন থেটা দিয়ে সাইন ও থেটার গুণফল বোঝায় না, এটা শুধু ওই ত্রিভুজটার থেটা কোণের সাপেক্ষে অনুপাত নির্দেশ করে। শুধুমাত্র সাইন, কস বা ট্যান এরা কোনো অর্থ বহন করে না, অর্থাৎ সাইন থেটা দ্বারা এই থেটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজটার অনুপাতগুলো নির্দেশ করে। তো আশা করি সামনে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবা। তাহলে এই তিনটা অনুপাত হচ্ছে মেইন, সাইন, কস, ট্যান, আর এগুলো আছে আর কি, এগুলার বিপরীত হচ্ছে এগুলো, সামনে এগুলো বুঝতে পারো। তো আশা করি 6টা অনুপাত বুঝতে পারছো। তো আমরা এখানে আসি এখন শুরুতেই সাইন থেটাতে। তো সাইন থেটা দ্বারা বোঝায় লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লবে থাকবে হচ্ছে লম্ব আর হরে থাকবে হচ্ছে অতিভুজ, অর্থাৎ সাইন থেটা দ্বারা লম্ব আর অতিভুজের অনুপাতটাকে বোঝায়। অর্থাৎ এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এই কোণটা আমরা ধরে নিই থেটা। তো এই ত্রিভুজের সাপেক্ষে আমরা যখন হিসাব করব তখন সাইন থেটা ইকুয়ালটা আমরা কি জানি, উপরে লম্ব থাকবে, নিচে থাকবে অতিভুজ। তো সহজ হিসাব, এই থেটা কোণের সাপেক্ষে একটু আগে আমরা আগের পৃষ্ঠা দেখে আসছি যে এই ত্রিভুজে এটা কোণ যখন 90 ডিগ্রি দেওয়া থাকবে তাহলে এটা হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। থেটা কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর এটা হবে তখন ভূমি, ঠিক আছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা সাইন থেটা অর্থাৎ থেটা কোণের সাপেক্ষে হিসাব করছি তখন লম্ব আমাদের কি হচ্ছে, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ কি হচ্ছে এসি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব সাইন থেটা ইকুয়াল টু এবি ভাগ এসি। সাইন থেটা যেটা মূলত হচ্ছে এই ত্রিভুজের অনুপাতগুলোকে নির্দেশ করে, মানে জিনিসটা ফিল করাইতে পারছি কি। তো এটা একটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে, তেমন কিছু না আর কি, এটা এমনিই সহজ অনেক। তো এভাবে মনে রাখতে পারো, সাগরে লবণ অনেক, তো দন্তস্ব এখানে শুরুতে তারা এটা সাইন বুঝায়, আর লবণ দিয়ে হচ্ছে তোমার লম্ব, আর স্বরেও দিয়ে এখানে অতিভুজ বুঝাইছে আর কি। তো অনেকে এভাবে মনে রাখে, বাট এভাবে মনে রাখাটাই বেটার, এগুলো তো ইয়া করে না, এটা ইজি আছে। তো সাইন থেটা যেরকম বুঝালাম আমরা যে লম্ব আর একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজ এটার অনুপাতটাকে নির্দেশ করে, সেরকম কস থেটা হচ্ছে ত্রিভুজটার ভূমি আর অতিভুজের অনুপাতকে নির্দেশ করে। আর ট্যান থেটাটা লম্ব আর সরি এটা আমি একটু ভুল লিখছি, লম্ব আর ভূমি, লম্ব আর ভূমির অনুপাতটাকে নির্দেশ করে। এটা শর্টকাট ট্রিক হচ্ছে সি দিয়ে হচ্ছে ক দিয়ে মানে সি বুঝাইছে আর কি, কস থেটা ইকুয়াল টু ভ দিয়ে হচ্ছে ভূমি পড়ে, আর সরয় দিয়ে হচ্ছে অতিভুজ, আর টেরা লম্বা ভূত, এটা শর্টকাট ট্রিক্স। টেরা লম্বা ভূত হচ্ছে ট দিয়ে হচ্ছে ট্যান থেটা ইকুয়াল, প্রথমে যেটা থাকবে ওটা উপরে লম্ব, আর ভূতের হচ্ছে ভূ থেকে হচ্ছে ভূমি। তো চাইলে এইভাবে মনে রাখতে পারো, ওটা কোনো ব্যাপার না। তো আচ্ছা আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বাকি অনুপাতগুলো দেখে নিই। সাইন থেটা ইকুয়াল আমরা পাইছি এবি ভাগ এসি, তাহলে আমরা এখানে যখন কস থেটা লিখব তখন থেটা কোণের সাপেক্ষে আমরা যখন হিসাব করতেছি তাহলে কস থেটা ইকুয়ালটা আমরা কী জানি, উপরে ভূমি থাকবে, নিচে অতিভুজ থাকবে। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা অতিভুজ কী পাইছি, অতিভুজ এসি পাইছি। তাহলে অতিভুজ যখন এসি পাইছি আমরা, তাহলে নিচে আমরা অতিভুজ এসিটা বসাই দিব, আর উপরে ভূমি থাকবে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভূমি কী হিসাব করলাম এখনই,
বিসি, তাহলে ভূমি বিসির উপরে বসে যাবে। ঠিক সেভাবেই ট্যান থেটা ইকুয়াল টু উপরে যাবে লম্ব, লম্ব হচ্ছে এবি এই ত্রিভুজটার ক্ষেত্রে, আর নিচে থাকবে ভূমি, ভূমি হচ্ছে বিসি। তো মেনলি ত্রিকোণমিতিতে এগুলা হচ্ছে খুবই 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 ইজি একটা বেসিক একটা বিষয়। তো সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা এগুলো বুঝতে পারলে অটোমেটিক তোমার হচ্ছে কসেক, সেক, কট এগুলো অটোমেটিক হয়ে যাবে। তো সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা এগুলো মূলত এই সমকোণী ত্রিভুজটার যে বাহুগুলো আছে বাহুগুলোর অনুপাতগুলো নির্দেশ করে। সাইন থেটা নির্দেশ করে লম্ব আর হচ্ছে অতিভুজের অনুপাত, কস থেটা নির্দেশ করে ভূমি আর অতিভুজের অনুপাত, আর ট্যান থেটা নির্দেশ করে লম্ব আর ভূমির অনুপাত। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছো, ওগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে হয়ে যাবে। এখানে আসো আমরা এখানে একটা জিনিস দেখি যে আমাদের যে কসেক থেটা আছে, কসেক থেটা হচ্ছে সাইন থেটার বিপরীত, কস থেটা, কস থেটার বিপরীত হচ্ছে সেক থেটা, আর ট্যান থেটার বিপরীত হচ্ছে কট থেটা। অর্থাৎ আমি এখানে তোমার সূত্রটা লিখে দিচ্ছি, দেখো কসেক থেটা ইকুয়াল টু, বিপরীত মানে আমরা কি বুঝি, যে মনে করো যে বিপরীত বলতে আমি এখানে গুণাত্মক বিপরীত বুঝাইছি। অর্থাৎ যেমন ধর এটা +2, এই +2 এর যদি আমি বুঝাই বিপরীত, বিপরীত ইয়া কি, তাহলে বিপরীত হলে আমার এখানে কি হবে -2। কিন্তু আমি যদি বলি এখন তোমাকে এই +2 এর গুণাত্মক বিপরীত কি, তখন +2 এর গুণাত্মক বিপরীত হবে 1/2। অর্থাৎ এটার নিচে তো আমরা জানি একটা করে 1 আছে, তো 1-এর তো কোনো ভ্যালু নেই, তো এই 1টা তখন উপরে চলে যাবে। অর্থাৎ 2 এর গুণাত্মক বিপরীত হবে 1/2, 5 এর গুণাত্মক বিপরীত হবে 1/5, 6 এর গুণাত্মক বিপরীত হবে 1/6। এটা কিন্তু গুণাত্মক বিপরীত, শুধু বিপরীত আর গুণাত্মক বিপরীতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো অত ভয় পাওয়ার কিছু নাই, এটা সামনে গেলে আরও বুঝতে পারবা। তো ম্যাথে এটা করে আসার কথা ক্লাস 8 বীজগণিতে। তো আমরা সেমভাবে হিসাবে এখানে কস থেটা এর, আমরা এখানে লিখে দিই জিনিসটা, গুণাত্মক কস থেটার গুণাত্মক বিপরীত সাইন থেটা, সাইন থেটার গুণাত্মক বিপরীত হচ্ছে কসেক থেটা, কস থেটার গুণাত্মক বিপরীত হচ্ছে সেক থেটা, ট্যান থেটার গুণাত্মক বিপরীত হচ্ছে কট থেটা। অর্থাৎ আসো আমরা এখানে সূত্রের মাধ্যমে এই বিষয়টা দেখলে, এটা সূত্র না বলতে এটা খুব ইজি একটা বিষয়, এটা কমন বিষয়। তো কস থেটাটাকে আমরা লিখতে পারি 1/sin থেটা, সেক থেটাকে আমরা লিখতে পারি 1/cos থেটা, আর কট থেটাকে আমরা লিখতে পারি 1/tan থেটা। আর ট্যান থেটা দিয়ে আমরা মূলত হচ্ছে সাইন থেটা আর কস থেটা এইটার অনুপাতটাকে বুঝাই, আর কট থেটা দিয়ে কস থেটার আর সাইন থেটা, অর্থাৎ এটার বিপরীতটা। যেমন একটু আগে আমরা দেখলাম এখানে যে তোমার ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা। এটা আমি কেমনে হচ্ছে আমি এখনই দেখাই দিচ্ছি তোমাকে। তো ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা যদি হয়, ঠিক আছে, তো কট থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, কট থেটা কি ট্যান থেটার বিপরীত না, 1/tan থেটা না। তো কট থেটা যদি 1/tan থেটা হয়, তাহলে উপরে 1 থাকলো, নিচেতে ট্যান থেটার এই মানটা বসাই দেবো আমরা, সাইন থেটা বাই কস থেটা। তাহলে উপরে 1 থাকলে এই নিচের অংশটাকে আমরা যখন সিম্পল বীজগাণিতিক নিয়মে যখন আমরা ভাগ করি কীভাবে করি, এটা উল্টে যায় না। তাহলে কী থাকে, উপরে কস থেটা, তখন নিচে সাইন থেটা হয়ে যায় না। তো কট থেটা ইকুয়াল টু তখন উপরে কস থেটা নিচে সাইন থেটা হয় না। তো এই দুইটার প্রমাণ পাইছো না, সেম না। অর্থাৎ ট্যান থেটা কট থেটার একটু বিপরীত না। ট্যান থেটা ইকুয়াল টু যদি উপরে সাইন থেটা হয় নিচে কস থেটা হয়, তাহলে কস থেটা ইকুয়াল টু কট থেটা ইকুয়াল টু উপরে কস থেটা নিচে সাইন থেটা। তো ট্যান থেটা ইকুয়াল টু, তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে ট্যান থেটা ইকুয়াল টু বাই সাইন থেটা বাই কস থেটা, এটা কেমনে হলো, এটা আমরা কেমনে বুঝলাম যে ট্যান থেটা হচ্ছে সাইন থেটা বা কস থেটার অনুপাতের সমান। আমরা তো জানি ট্যান থেটা ইকুয়াল টু, এই যে এখানে আমরা দেখছি ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি হইতো এখানে আমাদের, আবার এখানেও আমরা দেখছি যে ট্যান থেটা ইকুয়াল টু এবি ভাগ বিসি, এবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি। তো এখানে আসে আমরা হঠাৎ যোগ করে দেখতেছি যে ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। এটা কেন হইলো, কারণ হচ্ছে এখন তুমি দেখো যে ট্যান থেটা ইকুয়াল টু আমরা লিখছি
সাইন থেটা বাই কস থেটা, ঠিক আছে। তো সাইন থেটা ইকুয়াল টু আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা হিসাব করি, যেহেতু এটা আমরা আগে করছি। তো সাইন থেটা ইকুয়াল টু আমরা এখানে কি লিখছি, এ বি ভাগ এসি। কস থেটা ইকুয়াল টু আমরা কি লিখছি, বিসি ভাগ এসি। তো আমরা এখানে মানগুলো বসাই দিই যদি, সাইন থেটা ইকুয়াল টু এ বি ভাগ এসি, আর কস থেটা ইকুয়াল টু বিসি ভাগ এসি। তো আমরা যদি এখন সিম্পল যে ভাগ করতাম আমরা ছোটোবেলায়, যে ভাগের হিসাবে যদি করি, তার নিচেটা উল্টে যাবে, উপরে এসি নিচে বিসি। তো এটা কাটা যায়, তাহলে কি থাকতেছে, এ বি ভাগ বিসি। তাহলে টেন থেটা ইকুয়াল টু আমরা এ বি ভাগ বিসি পাইছি কি, এখানে কি আমরা কি পাইছি, টেন থেটা ইকুয়াল টু এ বি ভাগ বিসি পাইছি কি। তো দুইটা সেম না, দেখো দুইটা সেম না। তাহলে এই সূত্র থেকে আমরা কি বুঝতে পারলাম, যে টেন থেটা ইকুয়াল টু সাইন থেটা ভাগ কস থেটা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এই সূত্রগুলা মনে রাখবা, এগুলা খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং খুবই 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 বাচ্চাদের টপিক, খুবই ইজি টপিক। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। সাইন থেটা ইকুয়াল টু আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, কস থেটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। সরি, আমি মেবি একটু ওইদিকে চলে গেছিলাম, মিস্টেক। সাইন থেটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, কস থেটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। সাইন থেটার বিপরীত হচ্ছে কস থেটা, কস থেটার বিপরীত হচ্ছে সেক থেটা, আর ট্যান থেটার বিপরীত হচ্ছে কট থেটা। তো অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কস থেটা, তাহলে কস থেটা ইকুয়াল টু 1 বাই সাইন থেটা লিখতে পারি। আবার আমরা এটাও লিখতে পারি, সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কস থেটা, কসেক থেটা, সরি কসেক থেটা। এই দুইটাই কিন্তু সেম, দেখো। আবার এটাও লিখতে পারো তুমি, কস থেটা ইকুয়াল টু 1 বাই সেক থেটা, আবার টেন থেটা ইকুয়াল টু 1 বাই কট থেটা। তা এটাকে এখানে আনে দিতে পারি আমরা, যে বিভিন্ন ইকুয়েশনগুলো সলভ করি, এটাকে এ পাশে আনে দিলে এটাকে এ পাশে আনে দিলে তো মানগুলোর কোনো চেঞ্জ হয় না। সমান চিত্রের সমান চিহ্নের এই পাশ আর ওই পাশের তো মানগুলো তো সেমই থাকে, তাই না। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আর হচ্ছে আমাদের এখানে এই জিনিসটা বাকি আছে, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, আর কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তো এই জিনিসটা কীভাবে হয় আমি তোমাকে এখন একটু প্রুফ করে দেখাচ্ছি। তো আশা করি এই বাকি জিনিসগুলো যেগুলো আছে এগুলো খুবই ইজি, একবার ভালো করে দেখবে। তুমি বইয়ে সব কিছু দেওয়া আছে, বইটা এক কাজ করো, বইটা শুরু থেকে ভালোভাবে মানে লাইন বাই লাইন, যেভাবে তুমি বাংলা পড়ো, ম্যাথ বইটা পড়া কিন্তু মজা আছে। যে শুরু থেকে যখন তুমি বেসিক কিছু কথাবার্তা লেখা আছে ওগুলো যখন পড়বা, জিনিসটাকে বুঝতে পারো, তখন আরও পড়তে মনে করো যে ভালো লাগবে বিষয়টা। তো আমি তোমাকে 3টা সূত্র প্রমাণ করে দিয়ে দেন আমরা কিছু ম্যাথ করে আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। তো আমরা এখানে 3টা সূত্র লিখছিলাম, 3টা সূত্র একটু বুঝি। কি লিখছিলাম, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। মনে করো এই যে একটা ত্রিভুজ এ বি সি। কখনো কখনো কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে যে ত্রিভুজের সাহায্যে প্রমাণ করো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তো আসলে আমাদের প্রমাণগুলো কী হবে, এই জিনিসটা বুঝতে পারলে এই 3টা সূত্র কিন্তু মুছতে পারা খুব ইজি। তো এই জিনিসগুলো বুঝতে পারলে তোমরা বুঝতে পারবা যে এই সূত্রটা কেন আসতে পারবে। তো প্রথমে 1 নম্বরটা দেখি। এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, ঠিক আছে। তো এই যে আমরা যে ত্রিভুজটা নিছি, তো এই ত্রিভুজের সাপেক্ষে আমরা যদি হিসাব করি, তাহলে এই কোণটাকে আমরা থেটা ধরে নিই। তো এই থেটা কোণের সাপেক্ষে যখন আমি হিসাব করব, তখন আমরা একটু আগে কী শিখলাম, যে সাইন থেটা মানে কি,
লম্ব উপরে থাকবে হচ্ছে লম্ব, নিচে থাকবে হচ্ছে অতিভুজ,